প্রিয় দর্শক, আরএম স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। হাসনাইন খুরশিদ, আপনার কাছে যেতে চাই। আজকে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে এবং তার মধ্যে সংবিধান সংস্কার কমিশনের যে রিপোর্টটি আছে আমার হাতে, আমি একটু আপনাদের বলি। বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহুজাতি, বহুধর্মীয়, বহুভাষী এবং বহু সাংস্কৃতিক দেশ, যেখানে সকল সম্প্রদায়ের অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। রাষ্ট্রের মূলনীতিতে থাকছে না ধর্মনিরপেক্ষতা। রাষ্ট্রের মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা থাকছে না, এছাড়াও জাতীয়তাবাদ থাকছে না, তো সমাজতন্ত্র থাকছে না। সমাজতন্ত্র আসলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে বিশ্ব বাস্তবতার যে এতে সমাজতন্ত্র সরাসরি সমাজতন্ত্রের কথা না বললেও এখানে যেভাবে অন্য বিষয়গুলো কাভার করা হয়েছে, যে সামাজিক সুবিচারের কথা বলা হয়েছে, মানবিক মর্যাদার কথা বলা হয়েছে, বিশেষ করে সামাজিক সুবিচার আসলে সমাজতন্ত্রের মানে বর্তমান বাস্তবতায় যে এক ধরনের পরিপূরক বা এক ধরনের বিকল্প বলা যেতে পারে। আমি যে জায়গাটায় আমার খুব আপত্তির জায়গা আছে সেটা হচ্ছে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশ আমরা বারবারই আমরা জানি যে বাংলাদেশ মূলত বাঙালি জনগোষ্ঠী, কিন্তু কোনো নাগরিককেই, একজন নাগরিককেও ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। তো আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলি আছে, যাদের বাঙালি বলা যাবে, যারা বাঙালি না, চাকমা, মারমা, গারো থেকে শুরু করে অন্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলি, তারা নৃতাত্ত্বিকভাবে আলাদা জনগোষ্ঠী। আর বাঙালি মানে নিঃসন্দেহে বাঙালি বৃহত্তম জনগোষ্ঠী বাংলাদেশের। তো সবাইকে একটি কমন পরিচয় আনার জন্যই বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারণা, এবং সেইটাই আসলে বাংলাদেশের সব মানুষের একক পরিচয় বহন করে। সো বাংলাদেশি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদ বলা যেতে পারতো, কিন্তু টোটালি জাতীয়তাবাদ বাদ দেওয়ার যে প্রস্তাব, এটা আমার মনে হয় যে সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ এটা তো প্রস্তাব, এটা তো আলোচনার ভিতর দিয়ে চূড়ান্তভাবে ঠিক হবে। তো যখন চূড়ান্তভাবে ঠিক হবে, বাংলাদেশি জাতীয়তাবাদ আসলে সংবিধানে থাকা উচিত জাতীয় ঐক্যের স্বার্থে। বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতির পরিচয়ে, এবং আমরা পাসপোর্টে নাগরিকত্ব কী বলি, যে আমাদের জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। সো জাতীয়তাবাদ আমাদের সেই বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের জাতীয় ঐক্যকে ধারণ করে, আমাদের জাতীয় ঐক্যকে ঐক্যবদ্ধ করে, আমাদের পুরো জাতিকে জনগোষ্ঠী নির্বিশেষে, নৃতাত্ত্বিক যে বিভাজন আছে সেই বিভাজন নির্বিশেষে আমাদের ধর্ম, বর্ণ, নৃগোষ্ঠী মানে সব ধরনের বিবেচনা থেকে সব মানুষ একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। তো সেই বিষয়টা আসলে জাতীয় মানে আমাদের ইয়ের মধ্যে থাকা উচিত। ধন্যবাদ হাসনাইন খুরশিদ। এম.এ. আজিজ, বহুত্ববাদ এবং গণতন্ত্র, বহুত্ববাদটা কি? বহুত্ববাদ মানে যার যার বাদ, যার যার ধর্ম শেষে করবে, এটাই বুঝাতে চাচ্ছে। এই দুর্বুদ্ধ শব্দ তো বোঝা মুশকিল, তাই না? যে দোভাষী লাগে যে ভাষা বুঝতে, সেই ভাষা প্রয়োগ না করাই ভালো। তারপরে গণতন্ত্র বলতে আপনার তো গণতন্ত্র সবাই বলে। আমি চীনে গেছি, চীনে গণতন্ত্র আছে, সেখানেও রাজনৈতিক দল আছে তিনটা, কিন্তু সিপিএ মানে সেন্ট্রাল কমিউনিস্ট পার্টি অফ চায়না, এটা হলো মূল কমিউনিস্ট পার্টি। অন্য দল প্রস্তাব যা দিবে, কমিউনিস্ট পার্টি অফ চায়না যেটা গ্রহণ করার সেটা গ্রহণ করবে, না হলে করবে না। তারা বলে এই তো আমরা অনেকের মতামত নেই, এটি গণতন্ত্র। উত্তর কোরিয়া, তারাও বলে গণতন্ত্র। আমি লিবিয়াতে ভ্রমণ করছি, তারাও বলে গণতন্ত্র। আসলে গণতন্ত্রের কোনো লেশমাত্র নাই। গণতন্ত্র বুঝতে বোঝায় ওয়েস্টমিনস্টার সিস্টেম, যেটা ব্রিটেনে আছে। ব্রিটেন হচ্ছে এটার উৎপত্তিস্থল আমি বলবো। সেখানে অসম্ভব ব্যাপার। দেখেন, এখনও রাজা আছে, তারপরে পার্লামেন্ট আছে। কোনো একটা দীর্ঘদিন আপনার প্র্যাকটিস করতে করতে ওখানে আপনি দেখেন আমাদের দেশের টিউলিপ, একটা অভিযোগ আসলো, অভিযোগের পরেই খালাস, বাদ। অভিযোগ কিন্তু এখনো প্রমাণিত। অভিযোগের পরে খালাস কি? না, খালাস বলতে তার তো মন্ত্রিত্ব হারাইছে। মন্ত্রিত্ব উনি তো হারাননি, উনি তো
স্টেপ ডাউন করেছেন। না, স্টেপ ডাউন হতো, সে হারাতো, কারণ যে জায়গায় যাচ্ছিল তাতে তো মন্ত্রী হারানোর আগে সে স্টেপ ডাউন রিজাইন করেছে এই। কিন্তু তার তো যদিও এই আলোচনায় তো এখন আপনি জানেন নাই, আলোচনাটা বলতে গেলে তার তো এই রূপপুর এখানে কমিশন খাওয়া, 2টা ফ্ল্যাট নেওয়া, এই অভিযোগ তো তদন্ত হচ্ছে, এবং তার তো আমার ধারণা তাকে অবশ্যই কাঠগড়ায় তুলতে হবে। কিন্তু আমার কাছে আশ্চর্যের বিষয় এই যে তিনি জন্ম ব্রিটেনে, তিনি নাগরিক ব্রিটেনের, তিনি ব্রিটেনের। একটু ইন্টারাপ্ট করি, লাউরির চিঠি প্রধানমন্ত্রীকে, ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে লাউরি যে চিঠি দিয়েছেন সেখানে বলছেন লন্ডনে সম্পত্তির মালিকানা থাকা বা মালিকানা পাওয়ার ব্যাপারে সিদ্দিকী বা তার স্বামী যে পদক্ষেপ নিয়েছেন বলে গণমাধ্যমের প্রতিবেদন বলা হয়েছে, সে ধরনের অসঙ্গতির প্রমাণ আমি পাইনি। তার মানে বাংলাদেশের গণতন্ত্র সোয়াস ব্রিটেনে চলে গেছে, কারণ সে তাদের 2টা বাড়ি ফ্ল্যাট আছে, গিফট করছে, এটাও আছে, এবং সেই বাড়ির ট্যাক্স দেয় নাই, সে গোপন করে গেছে, সে স্বীকার করেছে। সে বলেছে আমার রিপোর্ট যেটা প্রাইম মিনিস্টারকে দিয়েছেন, যে তার ব্যাপারে ইনভেস্টিগেট করেছে, সে প্রাইম মিনিস্টারকে সেই যে রিপোর্টটা দিয়েছে তার রিপোর্টটা করছে সে সরকারি দলের, আমি ওইটাই বলছি, সরকারি দলেরই রিপোর্ট। প্রধানমন্ত্রীও তাকে ডিস করতে চায় নাই, কিন্তু তিনি অবস্থা এমন যে ওখানে বিরোধী দল একটা, প্রবাসীরা একটা, সবাই তার বিরুদ্ধে যখন নেমেছে তখন সে বুঝেছে বাংলাদেশেও তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, সব মিলে সে মনে করছে আমার রিজাইন করাই শ্রেয়। এখন যে রিপোর্ট লাউরি দিয়েছে তাতে আমার কাছে, এই জন্যে আমি রসিকতা করে বলছি, বাংলাদেশের যে গণতান্ত্রিক চর্চা হয় সেটা এখন ব্রিটেনেও হাজির হয়েছে। তার মানে ব্রিটেনের গণতন্ত্রের দশাও খারাপ, কারণ একজনের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকা বলে আপনি বলছেন না, টিউলিপ বলে বলছি না, যে সরকারি দলের সে মন্ত্রী, সরকারি দলের তদন্ত করছে, সে তার পক্ষে তদন্তে কেন কিছু পাওয়া যায়নি, তো এটা প্রাইম মিনিস্টার তার চিঠিতে স্পেসিফিক বলেছেন। এইটাই তো বলছি, এই জন্যই তো বাংলাদেশের কালচার, গণতান্ত্রিক কালচার ব্রিটেনে চলে গেছে, যে কিছু পাওয়া যায় না, সরকারি দলে থাকলে কিছু পাওয়া যায় না, ব্যাপারটা তো এইটা যোগ করতে চাই। বিষয়টা হচ্ছে যে কেন টিউলিপ পদত্যাগ করলেন, তার যেটা বলা হচ্ছে যে উনি তদন্তে সহযোগিতা করার জন্য পদত্যাগ করেছেন, তাই তো? তার মানে হচ্ছে তদন্ত কিন্তু আসলে এখনও শেষ হয়নি, তো তদন্ত চলবে, পুরো তদন্ত হওয়ার পরে তারপরে তদন্তের যিনি তদন্ত করছেন তিনি আসলে তারপরে তার রিপোর্ট দেওয়ার কথা। তদন্তের স্বার্থে তদন্ত যাতে সুন্দরভাবে হতে পারে সেটার জন্য সেখানে যদি হয়, তো তদন্তের আগেই যদি যিনি তদন্ত করছেন তিনি রায় দিয়ে দেন যে হ্যাঁ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়, তার বিরুদ্ধে তদন্তই পুরোপুরি সম্পন্ন হয়নি। এবং সেটা মনে হচ্ছে যে আমরা যদি একটু পেছন দিকে দেখি, যে ব্রিটিশ এখন যে প্রধানমন্ত্রী তার সাথে টিউলিপের সম্পর্ক, টিউলিপের সাথে তার এক ধরনের ঘনিষ্ঠতা আছে বা এক ধরনের আস্থার সম্পর্ক আছে, এবং তিনি প্রথম থেকেই টিউলিপকে যখন প্রচণ্ড প্রতিবাদ হচ্ছিল তখন টিউলিপকে উনি টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। এবং টিউলিপ যখন রিজাইন করলেন তার রেজিগনেশনের অ্যাকসেপ্ট করতে গিয়ে তিনি বলেছেন যে তিনি অত্যন্ত ব্যথিত যে তার পদত্যাগ গ্রহণ করতে হচ্ছে, তিনি আশা করছেন যে টিউলিপ আবার মন্ত্রিসভায় ফিরে আসবেন, তিনি আশা করছেন যে, তিনি বলছেন যে টিউলিপের জন্য দরজা খোলা আছে। তার মানে হচ্ছে তিনি কিন্তু এখনও মানসিকভাবে টিউলিপের সাথে আছেন, এবং সেরকম একটা টিউলিপ যদি তার বদান্যতায় বা তার সহযোগিতায় আবার ফিরে আসেন বা তাকে যদি নির্দোষ দেখানোর চেষ্টা করা হয়, সেটা আসলে ব্রিটিশ গণতন্ত্রের জন্য খুব দুঃখজনক হবে এবং এক ধরনের মানে আপনি রায় দিয়ে দিচ্ছেন, আগেই রায় দিয়ে দেওয়া। আমি রায় দিচ্ছি না, কথা তো তাই, আমি সেটা বলছি না, সেটা না, আমি বলছি যে তদন্তের ভিত্তিতে, সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আসলে আসা উচিত। তদন্ত রিপোর্ট না আসার আগে সুস্থ তদন্ত যদি উনি প্রমাণিত না হন, সুস্থ বাংলাদেশেও তদন্ত হচ্ছে, তদন্ত কিন্তু বাংলাদেশে হচ্ছে, তদন্ত অনেক ওখানেও তদন্ত হচ্ছে। এটা তো অলরেডি আমি তো বললাম যে ওখানে বিরোধী দল তারা কিন্তু পুরা একটা হয়ে এটার প্রতিবাদ করেছে, তার পদত্যাগ চেয়েছে, তাকে পার্টির থেকে, সরকার থেকে বের করে দিতে বলেছে। অথচ সরকারি দলে প্রধানমন্ত্রী যদি এটা রাখে তাহলে আমি বলবো যে গণতন্ত্র বা ব্রিটেনের গণতন্ত্র নিয়ে সারা বিশ্বে প্রশ্ন উঠবে, এবং আমার মনে হয় না যে ব্রিটেনের রাজনীতিতে এটা ছাড়া পাবে, শেষ পর্যন্ত রাজা ইনভলভ হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা এম এ আজিজ, আমরা ফিরে আসি সংবিধানের সংস্কার কমিশনের রিপোর্টে। এখানে আমি আবার একটু ফিরে যেতে চাই, আপনি আমাকে আবার একটু স্পেসিফিক বলবেন যে বহুত্ববাদ আর গণতন্ত্রের মধ্যে পার্থক্যটা কি?
না, বহুত্ববাদ গণতন্ত্র হচ্ছে পলিটিক্স ইনভলভ। বহুত্ববাদ বলতে ওনারা বলছে যে সবার মত, সবার মতের প্রকাশ। ডেমোক্রেসি থাকলে কি সেটা থাকে না? হ্যাঁ, এটা গণতন্ত্র থাকলেই থাকে, এটাই থাকে। এই জন্যই তো বলছি দুর্বুদ্ধ শব্দ এখানে না দেওয়াই ভালো। এবং এটা সংবিধান সবার জন্য বোঝার। যেমন ধরেন আমাদের যে বর্তমান সংবিধান আছে, আপনি বাংলা পড়েন, ইংরেজি পড়েন, যতই বলে যে এটা সংবিধান বিশেষজ্ঞ অমুক সমক, আমি তো বাংলা এবং ইংরেজি পড়ে ওয়ান স্ট্রোকে বুঝি না অর্থ, ইংরেজিও বুঝি না, বাংলাও বুঝি না। এটা তো আমি সবসময়ই বলতাম যে এটা শুদ্ধ লেখার জন্য একজন পত্রিকার ভালো সাব এডিটর দিয়ে এটা এডিট করা উচিত। কারণ আমাদের যারা ইংরেজি লেখেন বা বাংলা লেখেন তারা বোধহয় ভালোভাবে বোধগম্য করে লিখতে পারেন না। এবং এই যে শব্দটা তুললেন যে একই শব্দের দুই রকম অর্থ আছে, আমি কেউ বুঝবে এটা গণতন্ত্র, কেউ বুঝবে বহু মতের প্রকাশ, বহুত মতের প্রকাশ। এটা গণতন্ত্র এবং এটা বহুত্ববাদ ব্যাপারটা একই রকমই হয় অর্থ করলে। সুতরাং এগুলো তো ক্লারিফাই করতে হবে, তাই না? দ্বিতীয়টা হচ্ছে যে যেটা প্রশ্ন তুলেছে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা বিএনপির বক্তব্য, বা তারা বাংলা, আরেকটা আছে বাঙালি জাতীয়তাবাদ, এটা 47-এর আমাদের স্পিরিট। এটার ব্যাখ্যা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ, পশ্চিমবঙ্গও বাঙালি, আমরাও বাঙালি। এখানে বাঙালি জাতীয়বাদ করলে বাংলাদেশের ভূখণ্ডের অংশকে বোঝায় না। এই জন্যই জিয়াউর রহমান বলছে এটা বাংলাদেশি জাতীয়তাবাদ। আমার ধারণা এক ধমকে জুলাইতে নির্বাচন আসছে, আর এক ধমকে এগুলো সব সেরে যাবে, এগুলো থাকবে না। শুধু এটা আমি একটু যোগ করি যে পশ্চিমবঙ্গের বাঙালি, বাংলাদেশের বাঙালি, সেটা যেমন একটা বিষয় আছে। আরেকটা হচ্ছে বাংলাদেশে বাঙালি ছাড়াও অন্য জনগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলি আছে, তাদের বাঙালি বলা যাবে না, তারা বাঙালি না। এবং স্বাধীনতার পর যখন শেখ মুজিবুর রহমান তাদের বাঙালি বলেছিলেন, তখনই আসলে পার্বত্য চট্টগ্রামের ক্রাইসিসটা অনেক বেশি তীব্র হয়ে ওঠে, এবং সেই ঘটনাগুলো আমরা ভুলে যাইনি। সো যাদেরকে আমরা উপজাতীয় বলে থাকি বা কেউ কেউ আদিবাসী বলার চেষ্টা করেন, যদি আদিবাসী বক্তব্যটার সাথে আমি একমত না। আদিবাসী বলে বাংলাদেশে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলিকে আদিবাসী হিসেবে শনাক্ত করা, মানে সেটা হয়তো অন্য প্রসঙ্গ, কিন্তু সবাইকে একটি জাতীয় পরিচয়ের মধ্যে আনার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদী আসলে সঠিক। হ্যাঁ, এবং আমাদের প্রধান উপদেষ্টাও কিন্তু যখন ভারত হিন্দু নির্যাতন হয়েছে এই প্রশ্ন উত্থাপন করেছে, আমাদের প্রধান উপদেষ্টাও বলেছে এখানে হিন্দু লোক সংখ্যালঘু বলে কিছু নাই, সব বাংলাদেশি, তিনি নিজেও বলেছেন। সুতরাং এটা আমরা আলোচনার জন্য করছি। আমার মনে হয় যে এটা এই যে বহুত্ববাদ আর বাংলাদেশি গণতন্ত্র, এগুলো, এই শব্দগুলো ঠিক হয়ে যাবে আমার ধারণা। আচ্ছা হাসান ইস্কুরি, আপনার কাছে আরেকটু আমি জানতে চাই, বলছেন বহুধর্মী, থাকছে না ধর্মনিরপেক্ষতা, তাহলে কি থাকছে? মানে আমরা যেটা ইংরেজিতে প্লুরালিস্টিক সোসাইটি বলি, যে বহু মত, বহু ধর্ম, বহু মানে এই সব ধরনের মতকে যে কাঠামোর ভিতরে সম্মানজনকভাবে অ্যাকোমোডেট করা যায়, সেই রকম একটা কাঠামোর কথাই হয়তো প্লুরালিস্টিক সোসাইটির মানে পারসেপশন থেকেই বহুত্ববাদের কথা বলা হচ্ছে। বহুত্ববাদ বলতে আমরা আসলে যেটা বুঝি যে গণতন্ত্রেরই একটি অংশ হচ্ছে বহুত্ববাদ। গণতন্ত্র অনেক ব্যাপক, গণতন্ত্রের মধ্যে অনেক কিছু কভার করে। গণতন্ত্র বলতে আমরা গণতন্ত্রের অংশ হিসেবে আমরা আইনের শাসনের কথা বুঝি, গণতন্ত্রের অংশ হিসেবে আমরা জবাবদিহিতার কথা বুঝি, আমরা স্বচ্ছতা বুঝি, আমরা সুষ্ঠু নির্বাচন বুঝি। গণতন্ত্র অনেক ব্যাপক, তার মধ্যে একটি অংশ হচ্ছে বহুত্ববাদ বা সোসাইটি কীরকম হবে, প্লুরালিস্টিক সোসাইটি হবে, যে বহু মত, বহু ধর্ম। তো সেইখানে কিন্তু আসলে ধর্মনিরপেক্ষতার বিষয়টা কভার করে যায়, যে সব ধর্মের যখন সব মতের অধিকার থাকবে, সব ধরনের সব মত, বহুত্ববাদ বলতেই তো এটা যে সব মতের একই সমর্থক হয়ে যাচ্ছে না। ধর্ম বহুত্ববাদ শব্দ হলো বাদ, বাদ মানে আমার কথা, তাই না? বহুত্ববাদ মানে বহুত্ব মত বলা যেতে পারে, ধর্ম বলা যাবে না, ধর্ম তো আলাদা ইস্যু। বহুত্ববাদ মানে বহু মত, এইভাবে ব্যাখ্যা করা। বহু মত তো গণতান্ত্রিক সমাজে বহু মতের থাকবে, এটা তাহলে ওইটা লাগে না। আর যদি বহু ধর্ম নিরপেক্ষতা, এটা অনেক সময় সেকুলারিজম ইংরেজিতে, তাই না? তো এটাকে ভিন্ন ভাষায় বলা যেতে পারে যে সব ধর্মে যেমন বলা হয় না, ধর্ম যার যার
অনুষ্ঠান বহু যার যার ধর্ম রাষ্ট্রসভার এরকম একটা ভাষা হয়তো ব্যবহার করতে চেয়েছে, কিন্তু ভাষাটা অ্যাপ্রোপ্রিয়েট কমিউনিকেটিভ ভাষা হয়নি। আমরা বিরতির পরে আবারও শুনবো এই ব্যাপারটি নিয়ে। প্রিয় দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হলো, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ধর্মনিরপেক্ষতা না রাখার সুপারিশ, আবার বলছেন বহুধর্মী। কি থাকবে তাহলে হাসনাইন খুরশেদ? আসলে পুরো বিষয়টা আরেকটু দেখতে হবে। এখন পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট না, আমরা পুরো কমিশন রিপোর্টটা পাইনি এখনো। কমিশন রিপোর্টগুলো আমার কাছে আছে, কমিশন রিপোর্ট দেখে আমি রিপোর্টগুলো আরেকটু দেখে আরেকটু পর্যালোচনা করে বলতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে অস্পষ্টতা অনেক, প্রতিশব্দ ব্যবহার করতে গিয়ে, বাংলা প্রতিশব্দ ব্যবহার করতে গিয়েও অনেক অস্পষ্টতা তৈরি করা হয়েছে। পুরো কমিশনের পুরো রিপোর্টটা দেখলে এবং অন্যান্য যে কমিশনগুলো আছে তার সাথে মিলিয়ে দেখতে হবে আসলে। কারণ এই সংবিধান সংশোধনের সাথে নির্বাচন কমিশনের রিপোর্টের মানে আসলে কোথায় মিল বা অমিল আছে কিনা, টোটাল জিনিসটা একসাথে দেখে তারপরে মন্তব্য করা উচিত। তো খুব ঢালাওভাবে এই মুহূর্তে কিছু বলতে যাচ্ছি না, কিন্তু এই জায়গায় ধর্মনিরপেক্ষতা মানে বলতে আমরা সেকুলারিজম বুঝি, কনফ্লিক্টিং। আপনি বলছেন বহুধর্মীর প্রস্তাবনা করছেন, কিন্তু আবার বলছেন ধর্মনিরপেক্ষতা থাকবে না, আবার বলছেন বহুত্ববাদ। তো এই জায়গাগুলিতে অস্পষ্টতা এবং এক ধরনের কনফ্লিক্ট আছে। তো আসলে কি বোঝাতে যাচ্ছে খুব স্পষ্ট হওয়া উচিত। সংবিধান যাতে প্রত্যেকটা নাগরিক খুব সহজেই বুঝতে পারে, একটা মানে সহজ সাবলীল ভাষায় যেটা সাধারণ মানুষের বোধগম্য করে সংবিধান লেখা উচিত। সংবিধান লিখতে গিয়ে যদি খুব কৌশলী হতে গিয়ে মানে আমি এটা অ্যাভয়েড করব, এটা কৌশলে অ্যাভয়েড করব, এটা বলবো এটা বলবো না, কিন্তু আসলে কি চাই আমি খুব পরিষ্কারভাবে জানা উচিত। তো সামনে যেহেতু ফেব্রুয়ারির কথা বলছে যে ফেব্রুয়ারিতে সবগুলো কমিশনের রিপোর্ট পাওয়া গেলে ফেব্রুয়ারিতে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ বা অন্যদের সাথে কথা হবে। তো সেই আলোচনায় গিয়ে হয়তো এইসব মানে বিষয়গুলোতে অনেক স্পষ্টতা আসবে। কারণ কমিশনের রিপোর্ট মানেই এটা চূড়ান্ত কিছু না এবং এটা সংবিধান পরিবর্তন হয়ে যাচ্ছে না। তো সেই জায়গায় এটা একটা কমিশনের রিপোর্ট এইভাবে অস্পষ্ট হওয়া উচিত না। আমাদের মতো লোক যদি অর্থ না বুঝি, এই কমিশন এই সংবিধান কে বুঝবে বলেন? আমি ডেইলি স্টারে ছিলাম, এস এম আলী ছিল এডিটর। তিনি প্রথমেই বলতো যে রিডার হচ্ছে তোমার চাইতে শিক্ষিত, এটা ভেবে তোমাকে লিখতে হবে এবং সবচাইতে সহজ ভাষায় লিখতে হবে, সহজ ভাষায়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটা যে শব্দ বোঝে না সেই শব্দ বসিয়ে দিয়ে ইংরেজি লেখা কিন্তু বাহাদুরি সংবাদপত্রে নাই। হ্যাঁ, এবং তার এস এম আলীর চাইতে তো এখনও আমি মনে করি ভালো সাংবাদিক বাংলাদেশে নাই, আমার কাছে মনে হয়। তো আমার কাছে অদ্ভুত লাগতেছে যে তারা যে শব্দগুলি ব্যবহার করছে হয়তো ইংরেজি থেকে বাংলা করার চেষ্টা করছে, তাহলে তো তাদের এই কমিটির মধ্যে বাংলার বিখ্যাত লোকজন কিছু রাখা উচিত ছিল। হ্যাঁ, আবার ইংরেজির অর্থ যদি বুঝতে চায় তাও বাংলার লোক দরকার ছিল। আর সেন্টেন্স যদি শুদ্ধ করতে না পারে তাহলে আমাদের এই পত্রিকা জগৎ থেকে ভালো সম্পাদককে নেওয়া উচিত ছিল, যারা সেন্টেন্স কারেক্ট শব্দ লিখতে। আমি আরেকটু বলি, সুপারিশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দগুলোর পরিবর্তিতে নাগরিকতন্ত্র এবং জনগণতন্ত্রী বাংলাদেশ শব্দগুলি ব্যবহৃত হবে। আবার ইংলিশ বলছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, জনগণতন্ত্রী এবং নাগরিকতন্ত্র। এটা কি পিপলস রিপাবলিক ইংলিশ? আমি একটু ট্যাপ করি, হচ্ছে যে এই সরকারের মধ্যে আমরা নাগরিক শব্দের প্রতি এক ধরনের দুর্বলতা দেখছি। নাগরিক আমরা জানি যে ইয়েস, একসময় প্রফেসর ইউনূস উনি রাজনৈতিক দল করতে চেয়েছিলেন নাগরিক শক্তি নামে। তো এবং নাগরিক শব্দটা এমনভাবে ব্যবহার করা হচ্ছে, এবার কমিশনে যেটা করলো যে রিপাবলিকের বাংলা আসলে প্রজাতন্ত্র হিসেবে পরিচিত। ইয়েস, আমি ওইটা করি যে রাজা প্রজার যখন পরিস্থিতি ছিল তখন প্রজাতন্ত্র হতে পারে, প্রজার বিকল্প হিসেবে নাগরিক ব্যবহার করার চেষ্টা হচ্ছে। নাগরিকের চেয়ে এটা জনতন্ত্রই হতে পারতো বা জনতন্ত্র হতে পারতো, কিন্তু এটা না করে এটা নাগরিকতন্ত্র, নাগরিকের ইংরেজি এবং জনগণতন্ত্রী। হ্যাঁ, মানে পিপলস রিপাবলিকের বাংলা করছে জনগণতন্ত্রী। তো যদি সেটাই করে তাহলে রিপাবলিকের বাংলা জনতন্ত্রী হতে পারতো, কিন্তু সেটা না হয়ে রিপাবলিকের বাংলা হয়ে গেল নাগরিকতন্ত্র। এবং নাগরিকতন্ত্র
নাগরিক বলতে আমরা নাগরিকের ইংরেজি প্রতিশব্দ কি সিটিজেন, তো সিটিজেনের প্রতিশব্দ যদি হতো তাহলে হতে পারতো, সিটিজেন তো না, রিপাবলিকের প্রতিশব্দ হিসেবে জনতান্ত্রিক হতে পারতো বা অন্য কিছু হতে পারতো। হ্যাঁ, তো রিপাবলিকের প্রতিশব্দ হিসেবে নাগরিকতন্ত্র আমাদের কেমন যেন মানে অস্বাভাবিক লাগছে বিষয়টা। আজিজ, আপনি যদি বলতেন একটু। বিষয়টা হলো অনেক শব্দ থাকে আমরা ইংরেজির থেকে ধার করেছি, বাংলা করেছি যেগুলো দুর্বৃত্ত, কিন্তু এটা বলতে বলতে আমরা অভ্যস্ত, এটার বাংলা এই, তাই না? তো এখানে যেটা হয়েছে, ধরেন নাগরিক এবং জনগণ এই শব্দের তো পার্থক্য আছে। নাগরিকত্ব একজন বিদেশি এসে নাগরিকত্ব পায়, আমরা যেটা বুঝি, আর জনগণ হচ্ছে দেশের মালিক। আগের সংবিধানে যেটা ছিল ৭২ সংবিধানে, জনগণ হচ্ছে দেশের মালিক আমরা বলি, নাগরিক এ দেশের মালিক বলি না। নাগরিক যে কেউ হতে পারে, কিন্তু জনগণ হয় সাধারণত আমরা যে অর্থে বুঝি যে এ দেশের যে জন্মসূত্রে বাংলাদেশি, জন্মসূত্রে আমরা লিখি না, আমরা বায়োডাটা লিখি অনেক সময় যে জন্মগতভাবে আমরা বাংলাদেশি, এভাবে লেখা হয়। কিন্তু তো সুতরাং আমার যেমন একটা জাতীয় পরিচয় থাকতে হবে, যেমন সব পৃথিবীতে সব দেশে আসে, ব্রিটিশ, আমেরিকান, দিস অ্যান্ড দ্যাট থাকে, আমার একটা জাতীয় পরিচয় থাকবে না? আমি বাঙালি যদি বলি তাহলে আমার তো পশ্চিমবঙ্গকে ধার করতে হয়, তাই না? আমি বাংলাদেশি, এটা ঠিক আছে, আমার বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী আছে, নৃগোষ্ঠী আছে, ছোট গোষ্ঠী আছে, সবাই বাংলাদেশি। এখানে যদি আমি আলাদাভাবে যদি বলি মুসলমান অধ্যুষিত বাংলাদেশ বললে এটা তো আক্ষরিক অর্থে ঠিক আছে, কারণ মুসলমান বেশি, কিন্তু এটা তো তাহলে অন্য ধর্মকে কিন্তু অন্য জাতিকে কিন্তু মাইনর করা হয়, ছোট করা হয়, হেয় করা হয়। এই জন্য আমরা বলবো বাংলাদেশি। এখানে তো ধর্মের ছোঁয়াচ নাই, এখানে বড় ছোট বলারও সুযোগ নাই। সুতরাং বাংলাদেশি তাদের ব্যথাটা হলো কেন, সমস্যাটা হলো কেন? এই জন্যে বলছি বিএনপি ধমক দিলে এটা ঠিক হয়ে যাবে। তাই না, আপনি তো এম এ আজিজ, আপনি আপনার ক্যারিয়ারে তো ইংরেজি সাংবাদিকতা করেই এসছেন। আমাকে একটু বলবেন এই জনগণতন্ত্রের ইংলিশ টার্মটা কি হইতে পারে অ্যাকচুয়ালি? যদি আপনাকে দেখে, আপনি যেটা বললেন না, একজন ভালো সাব এডিটর যদি নিয়ে যেত তাহলে হয়তো এটা এডিট করে সুন্দরভাবে দেওয়া যেত। আপনার কাছে কি মনে হয় এটা টার্মটা কি হওয়া উচিত? জনগণতন্ত্রী অথবা নাগরিকতন্ত্র? এটার ইংলিশে যখন আপনি বলবেন তখন কি ওয়ার্ডটা ইউজ করা উচিত? এটা প্রথম আমার মনে হয় প্রথম আগে এই শব্দ দুটোকে অন্তত পক্ষে বাংলা একাডেমির ডিকশনারিতে ঢুকানো দরকার। এই ডিকশনারিতে এই দুটো শব্দ পাবেন না, গণতন্ত্রী, জনগণতন্ত্রী, তারপরে আরেকটা বললেন নাগরিকতন্ত্র, এগুলো আমার মনে হয় ডিকশনারিতে নাই। সুতরাং এটা ডিকশনারিতে অ্যাডাপ্ট করতে হবে, মানে ঢুকাইতে হবে এই শব্দগুলি। হঠাৎ করে ইংরেজি অর্থাৎ বাংলারে ইংরেজি করছে, ইংরেজিকে বাংলা করতে গিয়ে এই সমস্যাগুলি। ইংরেজিটা তো ঠিকই আছে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে পিপলস রিপাবলিকের বাংলা করছে জনগণতন্ত্রী। সো প্রজার জায়গাটায় আসলে আমার ব্যক্তিগতভাবে আমারও আপত্তি আছে যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ। প্রজা কেন হবে? প্রজা একটা সময় ছিল যখন মানে রাজার সাথে প্রজার সম্পর্ক, কিন্তু এখন তো মানে জনগণ রাষ্ট্রের মালিক, সেই হিসেবে জনগণতান্ত্রিক টার্মটা আমার পছন্দ হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি। কিন্তু যেটা হচ্ছে যে রিপাবলিকের বাংলা করা হয়েছে নাগরিকতন্ত্র, নাগরিক আর রিপাবলিক এটা হতে পারতো যে ইয়েস প্রজাতান্ত্রিক হতে পারতো, বা মানে এই ধরনের কিছু প্রজা না, জনতন্ত্রী হতে পারতো, জনতন্ত্র হতে পারতো রিপাবলিকের বাংলা, কিংবা অন্য কোনো কিছু হতে পারতো। কিন্তু হঠাৎ করে নাগরিক নিয়ে আসলো কেন? নাগরিকের প্রতি এত দুর্বলতা কেন? নাগরিক সব টার্মটার প্রতি নিঃসন্দেহে আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক নিয়ে আমাদের নাগরিক সব টার্মটার প্রতি কেমন যেন একটা দুর্বলতা দেখা যাচ্ছে। এটা খুব ভাষা শোনা গেছে যে ডক্টর প্রফেসর ইউনূস সাহেব তো নাগরিক শক্তি নামে একটা পার্টি করতে চেয়েছে, ছাত্ররাও কিন্তু নাগরিক শক্তি নামে পার্টি, নাগরিক সংগঠন নামে প্রার্থী করতে চাইছে পার্টি। এখন পিছিয়ে গেছে, হয়তো পার্টি পরে ঘোষণা দিবে। অর্থাৎ নাগরিক শব্দটা কিন্তু আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আমরা শুনবো। আমরা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে বিরতির সময় হলে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ স্টুডিওতে আছেন এম এ আজিজ এবং হাসনাইন খুরশিদ। প্রিয় দর্শক, আমরা এখন দেখে নেব আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনামগুলো।
BBC, South Korea impeached president arrested after investigators kills walls. CNN, আমরা CNN দেখতে পাচ্ছি। CNN এর প্রধান শিরোনাম Rubio, Bondi and other Trump picks face confirmation hearings. Reuters, রয়টার্সের শিরোনাম আমরা দেখতে পাচ্ছি Trump advisor considers Ukraine peace deal is months away. Al Jazeera's শিরোনাম Israel kills 62 Palestinian in a day despite reports of Gaza deal progress. দেখে নিচ্ছিলাম আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ শিরোনামগুলো। আলোচনায় ফিরছি। এম এ আজিজ, সংবিধান কমিশনের রিপোর্ট, এখানে আরেকটি বিষয় একটু আলোচনা করতে চাই, যেখানে বলছেন নিম্ন গঠিত হবে সংখ্যাগরিষ্ঠতা ভোট, সরাসরি নির্বাচিত সদস্য সমন্বয়ে 400 আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে, 300 জনের সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং 100 জন নারী সদস্য দেশের সকল জেলা এই মর্মে নির্ধারিত 100টি নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আমি হাঁপায়ে গেছি। আমার ধারণা আপনিও বোঝেন নাই, খুরশিদ ভাইও বোঝেন নাই কে এই শব্দের অর্থ। এত বাংলা ভাষা, আমার মনে হয় উনি বাংলা ভাষার ভেতরে নাই। আমি যেটা মুখে শুনেছি 400 থাকবে নিম্ন কক্ষ, উচ্চ কক্ষ 100, এই 400-র ভিতরে 100 থাকবে নারী আসন। আমি ওই কমিটির একজন সদস্য, আজকেই দুপুরের দিকে আমার সাথে কথা হয়েছে যে এই 100 নারী আসন নির্ধারিত কেমন করে। তখন বলা হলো যে এই নারী আসন 100 দৈব চয়ন ভিত্তিতে নির্ধারিত হবে। যদি তাই হয়, আমি বললাম তাহলে যদি তারেক রহমানের সিটে নারী আসন হয়ে যায়, যদি ফখরুল ইসলাম আলমগীরটা হয়, জামাতের আমিরের সিট যদি দৈব চয়নে আটকা পড়ে, তাহলে কেমন হবে, নির্বাচন হবে? তখন বলে যে না কোনো সময় তো আটকা পড়তেই হবে, এটা উত্তর দিল। তারপরে বলতেছে কয়ে দেখেন দৈব চয়ন ভিত্তিতে যদি না হয় তাহলে দেখা যাবে যে সিটে যদি সিট ফিক্স করে দেন, আমি কই যে আনুপাতিক হারে বললেই তো হতো, এমপি নারী এমপি প্রত্যেককে এত% নারী এমপি মনোনয়ন দিতে হবে। দিলে তারা পছন্দ মতো জায়গায় নমিনেশন দিত। কয় না, তাহলে হতো কি যে সিটে তার পার্টির লোক জেতার সম্ভাবনা নাই সেই সিটে নারী আসন নারীদেরকে নমিনেশন দিয়ে দিত। এটা হলো সমস্যা। এই জন্য এটা একসময় তো সবাইকেই পড়তে হবে, এই হলো তার বক্তব্য। তো এটা তো পরিষ্কার, এখানে কিছু বলা নাই, এটা একটা দুর্বৃত্ত ব্যাপার। আমার মনে হয় এটা একটু ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি জানি না কি বলেছেন আপনাকে, কিন্তু এটা ভুল ব্যাখ্যা। কারণ আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে 300 আসনে এখন যেভাবে নির্বাচন হয় ঠিক একইভাবে 300 আসনে নির্বাচন হবে এবং 300 আসনে 300 জন এমপি নির্বাচিত হবেন। সংরক্ষিত মহিলা আসন এখন যেটা 50 আছে সেটাকে বাড়িয়ে 50 থেকে 100 করা হচ্ছে এবং এই 100টা সারা দেশকে 100টা মহিলা নির্বাচনী আসন হিসেবে ভাগ করা হবে। ভাগ করে সে প্রত্যেকটা আসন থেকে প্রত্যক্ষ ভোটে, মানুষের প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনার 100 জন মহিলা এমপি নির্বাচিত হবেন। আমার ইস্যু হচ্ছে যে যদি তার মানে হচ্ছে যে গড়ে যদি আমি রাফলি ভাগ করি যে সাধারণ আসন 3টার বিপরীতে 1টি নারী আসন হবে, তার মানে যিনি মহিলা এমপি হিসেবে দাঁড়াবেন এবং তাকে 3টি সাধারণ নির্বাচনী আসনের সমান এরিয়া নিয়ে 3টি সাধারণ নির্বাচন আসনের ভোটারদের কাছে তাকে যেতে হবে। এটা কি বাস্তবসম্মত? বাস্তবতা হচ্ছে যে একজন এমপি প্রার্থী তার যে বাস্তবসম্মত কারণ হচ্ছে যখন নির্বাচন যখন হবে সামনে, হিসাব করে কোনো নারী কনসিভ করা যাবে না, এটাই। তাছাড়া কি সমাধান তো দেখি না আমি। 3টে আসনে একটা মানুষের পক্ষে দৌড়ানো কি করে সম্ভব? আরেকটু আমি একটু জানার চেষ্টা করি আপনাদের কাছ থেকে। আইনসভা 1-এ প্রস্তাব, কমিশনে একটি কক্ষ বিশিষ্ট আইনসভা প্রস্তাব করেছে, একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং একটি উচ্চকক্ষ সিনেট। এটা কি এমন যে আমরা ওয়েস্টমিনিস্টার ফর্মুলা থেকে বের হয়ে ইউএস সিস্টেমে গেলাম? কিছুটা গেলাম। এটা তো সরাসরি ইলেকশন, সরাসরি ভোটের কথা বলছে, 2 কক্ষ না তা বলে নাই।
তার মানে কি উচ্চকক্ষ তো আনুপাতিক নির্বাচন হলে তো ইলেকশন হতেই হবে, পার্টির প্রতীকে হবে। সেখানে অনুপাত হারে যদি উচ্চকক্ষে নির্বাচনে হয় তাহলে কিন্তু এটা একটা কালেকটিভ হবে। সব পার্টির যে অনুপাতে যে ভোট বেশি পাবে, ধরেন 1% ভোট পাইলেও ধরেন সে 300 সিটে অন্তত একটা 3টে পাবে। সুতরাং একটা জায়গায় কিন্তু বিতর্ক তৈরি হওয়ার মতো অবস্থা থাকা উচিত। কারণ 2/3 মেজরিটি যদি নিম্নকক্ষে কেউ পেয়ে যায় তাহলে তো যার মনে চায় তাই আইন পাশ করে যাবে। সুতরাং একটি জায়গায় ব্যালেন্সের জন্য আমার মনে হয় এটা যুক্তিসঙ্গত যে একটি জায়গায় আনুপাতিক নির্বাচন হলে ছোট বড় সব পার্টির প্রতিনিধি। একটু ছোট করে বলবেন, আমাদের হাতে সময় বেশি নেই। যেটা উচ্চকক্ষের বা সিনেট যেটা প্রস্তাব করেছে, সিনেটের যে প্রস্তাব সেখানে 105 জনের কথা বলা হয়েছে। 100 জন হচ্ছে যে প্রপোর্শনাল বেসিসে নিম্নকক্ষে যেই দল যত আসন পাবে সেই প্রপোর্শনাল বেসিসে তারা 5 জন হবে প্রেসিডেন্ট মনোনীত আর 100 জন হবে। এবং সেটা বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর থেকে 5 জন। সেটা বোধহয় ক্লিয়ার বলা হয়নি, বলা হয়েছে 5 জন প্রেসিডেন্ট মনোনয়ন দেবেন এবং যারা নিম্নকক্ষে নির্বাচিত হননি এমন ব্যক্তিদের ভিতর থেকে 5 জনকে মনোনয়ন দেবেন। এইখানে যেটা হচ্ছে যে আপনার যে প্রপোর্শনাল বেসিসে 100 জনকে মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসবে, সেইখানে নির্বাচনী প্রক্রিয়াটা আরও স্পষ্ট করার বিষয় আছে। আর এইখানে একটা কথা খুব ক্লিয়ারলি বলা হয়েছে যে কমপক্ষে 1% ভোট যেই দল না পাবে, টোটাল কাস্টেড ভোটের 1% ভোট না পেলে সে উচ্চকক্ষে কোনো আসন পাবে না, প্রপোর্শনে আসবে না। সো কমপক্ষে 1% ভোট যে সমস্ত দল পেয়েছে, 1 বা একাধিক পার্সেন্ট, সো তারা প্রপোর্শনাল বেসিসে উচ্চকক্ষে এমপি মনোনয়ন দেবেন বা সিনেটের মনোনয়ন দেবেন। ধন্যবাদ হাসনাইন খুরশেদ, ধন্যবাদ। তাহলে প্রিয় দর্শক, এই ছিল আরএমএস নিবেদিত সংবাদ সম্প্রসারণ। ডিবিসির সঙ্গেই থাকুন।